হাই, দিস ইজ ওয়ালিদ। তো আজকে আমরা কুমিল্লা বোর্ড 26-এ ফিজিক্সে আসা এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তো এটার ক এবং খ নম্বরে বলা হয়েছে যে ক নম্বরে কি বলা হয়েছে? ক নম্বরে বলা হয়েছে আবর্ত ঘর্ষণ কাকে বলে। তো আবর্তন ঘর্ষণ বলতে আমরা বুঝি যখন একটি বস্তু অন্য একটি তলের উপর দিয়ে গড়িয়ে চলে তখন গতির বিপরীতে যে ঘর্ষণ সৃষ্টি হয় তাকে আবর্ত ঘর্ষণ বলে। যখন একটি বস্তু কি হয়, যখন একটি বস্তু অন্য একটি তলের উপর গড়িয়ে চলে তখন এই যে গতির এই দিকে তো বস্তু চলছে, যে গতির বিপরীত দিকে যে একটি ঘর্ষণ সৃষ্টি হয় সেটাকে বলা হয় আবর্ত ঘর্ষণ। যেমন মেজের উপর দিয়ে মার্বেলের গড়িয়ে চলা। তারপর খ নম্বরে বলা হয়েছে কি? খ নম্বরে বলা হয়েছে চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে মানুষ পড়ে যায় কেন, ব্যাখ্যা করো। তো চলন্ত গাড়ি থেকে যদি মানুষ নামে, তো গাড়িতে যে সময় মানুষটি ছিল সে সময় মানুষটি ছিল গতিশীল। যখন সে যে মাটিতে নামে তখন তার যে এই যে পায়ের অংশটুকু যে স্থির হয়ে যায় এবং যে উপরের অংশটুকু তাকে গতিশীল, এজন্য সে এইভাবে গিয়ে মুখ খেয়ে পড়ে। এজন্য আমাদের চলন্ত গাড়ি থেকে মানুষ নামলে সে পড়ে যায়। এইটা আমরা বুঝিয়ে নেব। তো এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা লিখে নেবেন। গ নম্বরে বলা হয়েছে যে মার্বেল দুইটি কতক্ষণ পর সংঘর্ষে লিপ্ত হবে নির্ণয় করো। এখানে মার্বেল দেওয়া আছে এ বি, দূরত্ব দেওয়া আছে, যা দেওয়া আছে আমরা তুলি। গ নম্বর এখানে দেওয়া আছে U1 আদিবেগ, U1 দেওয়া আছে 25 মিটার পার সেকেন্ড, U2 দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, A1 দেওয়া আছে A1 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, A2 দেওয়া আছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর সরণ দেওয়া আছে, সরণ কত দূরত্ব 187.2 মিটার। এখন লাগবো যে টি সময়ে এ মার্বেলের অতিক্রান্ত দূরত্ব S1 ইকুয়াল U1 t প্লাস হাফ A1 t স্কোয়ার। তো এই দূরত্ব সূত্র দিয়ে এখন লাগবো যে টি সময়ে বি মার্বেলের অতিক্রান্ত দূরত্ব। এখন দিব আমরা S2 U2t প্লাস হাফ A2 t স্কোয়ার। তো এই যে আমরা S1 এবং S2 দিলাম, এখন আমরা জানি যে এখন লিখতে পারি মার্বেল, যেহেতু মার্বেল দুটি পরস্পরের অভিমুখী, মার্বেল দুটি পরস্পরের অভিমুখী গতিশীল, তাই এই যে মার্বেল দুটি পরস্পরের অভিমুখী মানে মুখোমুখি গতিশীল, তাহলে যে মোট দূরত্ব কত হবে? এইটা যদি যে এইখানে এসে এই দুটি মার্বেল সংঘর্ষ হয় তাহলে তো দূরত্বের কোনো চেঞ্জ হবে না, সরণের কোনো চেঞ্জ হবে না। সরণ তো 187.2 মিটার, 187.2 মিটার থাকবে। তো এইটা আমরা লিখতে পারি যে এইভাবে S1 প্লাস S2 ইকুয়াল S। তো এখন আমরা মান বসাবো, S1 এর মান না, এটা যে সমীকরণটি বসাবো U1 t প্লাস হাফ A1 t স্কোয়ার প্লাস দিব S2 আমরা পেয়েছি U2t প্লাস হাফ A2 t স্কোয়ার ইকুয়াল S এর মান আমরা পেয়েছি কত? S এর মান 187.2।
এখন যদি আমরা মান বসাই, u1 এর মান আমরা কত পেয়েছি? u1 এর মান আমরা পেয়েছি 25t প্লাস হাফ। a1 এর মান কত পেয়েছি? 0.5 টি স্কোয়ার প্লাস u2 এর মান পেয়েছি 20t প্লাস হাফ। a2 এর মান কত পেয়েছি? 0.4 টি স্কোয়ার 187.2। এখানে 25t দেখা যাচ্ছে কি? এখানে 25t আর হাফের সাথে যদি আমরা 0.5 গুণ দেই, ক্যালকুলেটারে বসাই, এটা হবে 0.25 টি স্কোয়ার প্লাস 20t প্লাস এইটা হাফের সাথে 0.4 গুণ দিলে আমরা পাবো 0.2 টি স্কোয়ার, 0.2 187.2। সো এখন আমরা কি করতে পারি? এখন আমরা যে এইটা এবং এইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 0.45 টি স্কোয়ার প্লাস 25t, এটা হবে 45t ইকুয়াল, আমরা লিখতে পারি ইকুয়াল না দিয়ে, এইটা এইদিকে প্লাস আছে, এইটা এইদিকে আসলে কি হবে? মাইনাস 187.2 ইকুয়াল আমরা লিখতে পারি 0। এখন যদি এইটা আমরা যে মিডল টার্ম করি, মিডল টার্ম করার আগে আমরা কি করতে পারি? এইটাকে আমরা কি লিখতে পারি? আমি একবারে লিখে দিচ্ছি। এইটা যদি আমরা মাঝখানে লিখি তাহলে তো কোনো সমস্যা হবে না। 18 মাঝখানে দেওয়া লাগবে না, আগের মতো লিখি 45t মাইনাস 187.2। এখন আমরা উভয় পক্ষকে আমরা কি করব? উভয় পক্ষকে আমরা 0.45 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে থাকবে টি স্কোয়ার, এইখানে থাকবে 45কে আমরা যদি 0.45 দিই এখানে হবে 100t আর এইখানে হবে -416 ইকুয়াল 0। এটাকে আমরা দিয়েছি 0.45 দিয়ে ভাগ। তো এটাকে যদি আমরা মিডল টার্ম করি, মিডল টার্মটা আমরা জানি সবাই যে এই সংখ্যাকে এমনভাবে ভাঙতে হবে যাতে টি স্কোয়ার প্লাস 104 টি স্কোয়ার প্লাস 104t মাইনাস 4t মাইনাস 416 ইকুয়াল 0। এখানে যদি আমরা টি কমন নেই তাহলে টি ইকুয়াল টি প্লাস 104 মাইনাস 4t প্লাস 104 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা যদি টি মাইনাস 4t প্লাস 104 ইকুয়াল 0 লিখি, তো এইটা আমরা কি লিখতে পারি? এইটা যে টি ইকুয়াল লিখতে পারি টি ইকুয়াল 4 এবং এইখানে লিখতে পারি অথবা টি ইকুয়াল লিখতে পারি কত? -104 সেকেন্ড। তো যেহেতু আমাদের সময় কি কখনো মাইনাস হয়? সময় তো মাইনাস হয় না, তাহলে আমাদের আনসার হবে এইটা। আনসার কি হবে? টি ইকুয়াল 4 সেকেন্ড। তো 4 সেকেন্ড পর যে সংঘর্ষ হবে, 4 সেকেন্ড পর সংঘর্ষ হবে। এই যে মিডিল টার্ম আমরা করলাম এইটা,
এটা আশা করি সবাই বুঝতে পারছেন যে এই সংখ্যাটিকে আমরা এমনভাবে ভাঙবো, এই সংখ্যাটিকে যাতে গুণ করলে এইটা হয় এবং যোগ বিয়োগ করলে এইটা মাঝের সংখ্যা হয়। তো এইটাকে যদি আমরা 104 থেকে মাইনাস 104টা টি থেকে -4টা টি বিয়োগ দিই, তাহলে আমরা 100টা পাবো টি। তো যোগ বিয়োগ করে আমরা এটা পেয়েছি, এবং এটা যদি এটা গুণ দেই তাহলে এইটা আমরা পাবো। তো এই মিডিল টার্ম, এটা আমাদের প্রথমে যে মানগুলা লিখে এই যে সমীকরণ, এই দুই সমীকরণ দিয়ে তারপর এইভাবে আমরা করতে পারি। তো আশা করি এইটা বুঝতে পেরেছেন। এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করব। সো এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি সমাধান করব। তো এটার গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের ঘটনাটি গতিশক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। উদ্দীপকের ঘটনাটি হলো গিয়ে, এখানে তো আমি ঘটনা লিখি নাই, এই যে এই প্রশ্ন ছিল, এই প্রশ্নের যে নিচে একটি যে কথা একটি লেখা ছিল, এটা আমি বলে দিই যে চিত্র এ ও বি দুইটি খেলনা মার্বেল খেলার এক পর্যায়ে মার্বেল দুটি মুখোমুখি সংঘর্ষ ঘটে। এক পর্যায়ে মার্বেল দুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাহলে উদ্দীপকের ঘটনাটি গতিশক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এটা আমরা লিখি। তো প্রথমে লিখব যে M1 দেওয়া আছে 8 গ্রাম বা 0.008 কেজি। কেজিতে নিতে হলে 1000 দিয়ে আমরা ভাগ দিব। M2 ইকুয়াল 2 গ্রাম বা 0.002 কেজি। তারপর U1 দেওয়া আছে, U1 কত 25 মিটার পার সেকেন্ড, U2 কত 20 মিটার পার সেকেন্ড। এগুলো লিখলাম। এখন আমরা লিখব যে এর আদি গতিশক্তি ইকুয়াল, এখানে যদি আমরা K1 দেই তাহলে হবে হাফ M1 U1 স্কোয়ার। হাফ M1 এর মান 0.008, U1 এর মান 25 স্কোয়ার। এইটা হবে এটা হবে 2. এটা আমি ক্যালকুলেটরে বসাই। 2.5 জুল। 2.5 জুল। তারপর দিব বি এর আদি গতিশক্তি। বি এর আদি গতিশক্তি K2 হাফ M1 হবে না, M2 U2 স্কোয়ার। এখানে যদি আমরা মান বসাই, M2 এর মান পেয়েছি আমরা 0.002, U2 এর মান পেয়েছি আমরা 20 স্কোয়ার। এটা যদি আমরা বসাই এটা পাবো 0.4 জুল। তাহলে যে এখন লিখতে পারি যে EK ইকুয়াল EK1 প্লাস EK2। EK1 এর মান পেয়েছি 2.5, এটা 0.5 জুল, এটা হবে 2.9 জুল। 2.9 জুল মোট। এটা হলো গিয়ে মোট আদি গতিশক্তি। মোট আদি গতি শক্তি। তাহলে যে এ এর আদি গতিশক্তি পেয়ে গেলাম, বি এর আদি গতিশক্তি পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হলো গিয়ে যে এ এর শেষ গতিশক্তি নির্ণয় করা। তো এর শেষ গতির সূত্র হলো গিয়ে এইভাবে লিখতে পারি, হাফ M1 V1 স্কোয়ার। তাহলে এই যে বি, এখানে তো আদিবেগের মান দেওয়া আছে, বি এর মান দেওয়া নাই। এই বি এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ভি এর মান আমরা নির্ণয় করি।
এখানে আমরা লিখতে পারি যে গ হতে পাই, গতে আমরা পেয়েছিলাম সময় ইকুয়াল 4 সেকেন্ড। তাহলে আমরা একটা সূত্র জানি, v1 ইকুয়াল এর শেষ বেগ, v1 ইকুয়াল u1 প্লাস a1t, u প্লাস at। এখানে যদি আমরা মান বসাই, u1 এর মান কত 25, a1 এর মান 0.5, t ইকুয়াল 4, এটা হবে গিয়ে এটা 27 মিটার পার সেকেন্ড। ভি এর এই বিটা আমরা এখানে লিখি, বি এর শেষ বেগ, ভি এর শেষ বেগ v2 ইকুয়াল u প্লাস a2t। তো u2 এর মান পেয়েছি আমরা 20 প্লাস a2 এর মান পেয়েছি 0.4, t ইকুয়াল 4। এইটা আমরা পাবো 21.6 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। তো আমরা এ এবং বি এর শেষ বেগ পেয়ে গেলাম। এখন লিখবো যে এর শেষ গতিশক্তি, শেষ গতিশক্তি ইকুয়াল আমরা লিখতে পারি ই প্রাইম কে 1 ইকুয়াল হাফ m1 v1 স্কোয়ার। হাফ m1 এর মান পেয়েছি আমরা 0.008, v1 আমরা পেয়েছি 27। তো এটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই, এটা আমরা পাবো 2.916 জুল, 2.916 জুল, 2.916 জুল। এখন লিখব যে বি এর শেষ গতিশক্তি, ই প্রাইম কে 2 ইকুয়াল হাফ m2 v2 স্কোয়ার। m2 এর মান পেয়েছি 0.002, v2 এ পেয়েছি 21.6। এটা যদি আমরা ক্যালকুলেটরে বসে, এটা পাবো আমরা 0.46656, 0.46656 জুল, 6656 জুল। তো পরিশেষে এইটা এবং এইটা আমরা যোগ দিব, এখানে দিই ই প্রাইম কে ইকুয়াল ই প্রাইম কে 1 প্লাস ই প্রাইম কে 2। তো এটার মান আমরা কত পেলাম 2.916 প্লাস এইটা আমরা পেয়েছি 0.46656। এটা যদি আমরা যোগ দিই, এটা যোগ দিলে পাবো 3.38256 জুল, 3.38256 জুল। তো আমরা দেখতে পাচ্ছি যে আদি গতিশক্তি মোট এ এবং বি এর মোট শেষ গতিশক্তি এবং এ এবং বি এর
যে মোট আদি গতিশক্তি সমান নয়। এইটা আমরা পেয়েছিলাম 2.9 না তো, এটা আমরা কত পেয়েছিলাম 2.9 পেয়েছিলাম 2.9, আর এটা আমরা পেলাম কত 3.38256 জুল। সো যে বলতে পারি যে এটা সমান নয়। উদ্দীপকের ঘটনাটি গতিশক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলে কিনা? না, উদ্দীপকের ঘটনাটি গতিশক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে না। তো এটাই ছিল। সো আশা করি আপনারা এই প্রশ্নটি বুঝতে পেরেছেন। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে।